পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহা বিপদ সংকেত। উপকূলীয় 14 জেলায় দুপুর নাগাদ দমকা হাওয়া ও ভারী বৃষ্টি সহ আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। অবস্থান করব এবং শুকনো খাবার নিয়েই আমরা অবস্থান করব। যে আমাদের এই 7 নম্বর সংকেত চলতেছে, শুনতেছি নাকি আর সন্ধ্যা অবধি নাকি আরো বড় ধরনের কিছু হতে পারে। এই এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে কলকাতায় ডিবির 3 সদস্য। মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে সহায়তা চাওয়া হবে ইন্টারপোলের। ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতা আনার চেষ্টা করব। ভারতের গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 শিশু সহ 27 জনের মৃত্যু। দিল্লির শিশু হাসপাতালে ছড়ানো আগুন কেড়ে নিল 7 নবজাতকের প্রাণ। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ধেয়ে আসছে রিমাল, রূপ নিচ্ছে প্রবল ঘূর্ণিঝড়ে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে চূড়ান্ত আঘাত হানবে উপকূলে। মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড় সতর্কীকরণ কেন্দ্র দিয়েছে এই বিষয়ক বিজ্ঞপ্তি। সবশেষ পায়রা সমুদ্র বন্দর থেকে 265, মোংলা সমুদ্র বন্দর থেকে 295, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 340 এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 380 কিলোমিটার দূরে ঝড়টির অবস্থান, যা মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করতে পারে। এরই মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা 120 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। উপকূলীয় এলাকাগুলোয় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। উপকূলীয় 14 জেলায় দুপুর নাগাদ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। এ সময় দমকা হাওয়া সহ হবে ঝড় বৃষ্টি। কাল সারাদিন দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে। সকালে আবহাওয়া অফিসে যান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী, জানান উপকূলে প্রস্তুত 4000 আশ্রয় কেন্দ্র। তার দাবি 50% মানুষকে সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। রিমাল ভয়াবহ তাণ্ডব চালাবে এমনটাই আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। যতই সময় যাচ্ছে উপকূলের কাছাকাছি চলে আসতেছে, তখন সে ল্যান্ড পেয়ে যায়, তখন আর ততটা গতি সঞ্চার করার সুযোগ সে পায় না। ল্যান্ডের সাথে ইন্টারঅ্যাকশনে সে আস্তে আস্তে দুর্বল হতে থাকে। একটা সাইক্লোন শুরু হওয়ার আগে যে সমস্ত জিনিস আমাদের যোগান দিতে হয়, সাপ্লাই দিতে হয়, এগুলি ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। এছাড়া আপনার উপকূলে প্রায় 80,000 স্বেচ্ছাসেবক গত পরশু থেকে কাজ করতেছে। সুতরাং এই আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকরা মাঠে আছে। সময় যত যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ততই বাড়ছে উপকূলীয় জেলাগুলোয়। বৃষ্টির সাথে বাড়ছে বাতাসের গতিবেগ, যার প্রভাবে ফুঁসে উঠেছে নদী আর সাগরের পানি। স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে তীরে। এরই মধ্যে বরগুনার বিষখালী নদীর বড়ইতলা ফেরিঘাটের পন্টুন ডুবে গেছে। এতে ব্যাহত যাত্রী পারাপার, জনমনে বাড়ছে আতঙ্ক। প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। গভীর সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। রিমাল মোকাবেলায় প্রস্তুত 80,000 স্বেচ্ছাসেবক। উপকূলীয় মানুষের বেশিরভাগই আতঙ্কের মধ্যে আছে। তারা কখন সাইক্লোন সেন্টারে যাবে, কখন নদী পারাপার হবে। বাতাসে তুফান উঠতেছে, এরপরে আরো ঝড় বেশি আরো তুফান উঠবে। দর্শক, উপকূলের আবহাওয়া পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি বরগুনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, ঝোড়ো বাতাস আর বৃষ্টি তো বেড়েই চলেছে। আশ্রয় কেন্দ্রে কি যেতে শুরু করেছে উপকূলের মানুষ, তাদের মধ্যে সচেতনতা আপনি কেমন দেখছেন এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে?
ইশরাত, আমি মূলত রয়েছি বিষখালী নদীর পাড়ে এবং বিষখালী নদীর যে ফেরিঘাটের যে মূল সড়ক সেই সড়কের মাঝখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এই সড়কটি পুরো পানিতে কিন্তু ডুবে গেছে, বিষখালী নদীর পানিতে, এবং এখান থেকে অনেক যাত্রী কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু পার হতে চাচ্ছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রশাসন আপনার এখানকার যে ফেরি এবং খেয়া পারাপার বন্ধ করে দিয়েছে, যে কারণে কিন্তু অনেক যাত্রী কিন্তু ইতিমধ্যে দুর্ভোগে পড়েছে। এখানে এক যাত্রী আছে, তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনারা কোত্থেকে এসেছেন এবং কোথায় যাবেন? আমি কুয়াকাটা গেছিলাম, ওইখান থেকে আসছি, এখন আমরা ওই পাথরঘাটা যাব, এর জন্য খাওয়ার জন্য দাঁড়িয়েছি। কিন্তু এত বৃষ্টি আর এত পরিমাণ পানি যে দাঁড়ানোর মতো অবস্থা নাই, এখন অনেক সমস্যা, এখানে থাকারও কোনো জায়গা নাই, সেজন্য অনেক কষ্ট। শুনছিলাম এক যাত্রীর কাছ থেকে মূলত যে আসলে তাদের এখানে থাকারও কোনো জায়গা নেই, কিভাবে তারা এই নদী পার হয়ে যাবে, মূলত এক ধরনের বড় ধরনের দুর্ভোগের মধ্যেই তারা পড়েছে। এবং এই উপকূল এলাকায় কিন্তু মাঝে মাঝে কিন্তু মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে চলছে, এবং এখানকে যারা রেড ক্রিসেন্টের সদস্য রয়েছে, সিপিসি যারা রয়েছে, তারা কিন্তু মূলত নিরাপদ আশ্রয় নেয়ার জন্য কিন্তু আসলে চেষ্টা চালাচ্ছে লোকজনদেরকে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার যে এই দোকানপাটগুলো সেগুলোতে কিন্তু এই পানি উঠে যাচ্ছে এবং তারা কিন্তু এই ব্যবসায়ীরা একটা বিপাকের মধ্যে পড়েছে। মূলত এখনো কিন্তু এই যে জোরো হাওয়া বাতাস বা যে চলছে এবং নিরাপদ আশ্রয় এখন পর্যন্ত যাওয়া শুরু করে নেই, হয়তো বিকেল নাগাদ মানুষগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারে। ইশরাত, ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরার নীলডুমুর থেকে আমার সাথে যুক্ত আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, উপকূলের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সাধারণ মানুষ কি নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে কিনা, এবং বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে? কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসনের তরফ থেকে? ইরশাদ, যতই সময় গড়াচ্ছে ততই একেবারে এই সাতক্ষীরা অঞ্চল, পুরো সুন্দরবন লাগোয়া যে বিশাল উপকূল রয়েছে সেই উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এবং আমি এখন যেখানে রয়েছি খোলপেটুয়া নদী, সেটির পানিও বাড়ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে পানির যে তোড় সেটি একেবারে পাড় পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে এবং প্রচণ্ড ঝড়ো বাতাস হচ্ছে। কিছুক্ষণ পরপরই অনেক ঝড়ের যে গতিবেগ সেটি বাড়ছে কমছে এভাবে চলছে। তবে যেহেতু এখন জোয়ার চলছে, কিছুক্ষণ পরে ভাটা নামবে এবং সন্ধ্যার দিকে আবার বিকেল নাগাদ জোয়ার আসবে এবং সন্ধ্যা 6টার দিকে আবার ভাটা হবে। এবং ধারণা করা হচ্ছে যদি সেই ভাটার সময়ে মূল যে অংশটি রয়েছে ঘূর্ণিঝড় রিমালের, সেটি যদি এই উপকূল অতিক্রম করে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে। কিন্তু যদি রাত 9টার পর হয় তাহলে তখন জোয়ার থাকবে এবং জোয়ারে প্রায় 8 থেকে 10 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর নিয়েছি যে আশ্রয়কেন্দ্রে এখনও মানুষ যাওয়া শুরু করেনি, তবে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সরকারি সংস্থা, প্রত্যেকটি সংস্থা থেকে সমন্বিতভাবে তাদেরকে যেতে বলা হচ্ছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সেখানে চলে যেতে বলা হচ্ছে, নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে। এবং যেহেতু এই সাতক্ষীরার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হয়ে থাকে এই শ্যামনগর এবং আশাশুনি, তারপরে নদীর ঠিক ওপারে যেটি রয়েছে গাবুরা, এই যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তাদেরকে মূলত আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে। যদিও এখন পর্যন্ত আমরা যতটুকু নিশ্চিত হয়েছি এখন পর্যন্ত কেউ ওই আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেনি। ইরশাদ, রিয়াজ, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের মোংলায় 2টি ট্রলারের সংঘর্ষে ডুবল শ্রমিকবাহী একটি নৌযান, তবে কেউ হতাহত হয়নি, নেই নিখোঁজ সংবাদও। পুলিশ জানায় বৈরী আবহাওয়ার কারণে সকালে মোংলা ইপিজেড বন্ধ ঘোষণা করা হয়। বাড়ি ফিরতে শুরু করেন সেখানকার শ্রমিকরা। 9:30টার দিকে 2টি ট্রলারে ওঠেন অর্ধশতাধিক আরোহী। মামারঘাট পার হওয়ার সময় নৌযান দুটির ধাক্কা লাগে, এতে ডুবে যায় একটি ট্রলার। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে ওঠেন। কেউ নিখোঁজ কিনা সেই তল্লাশিতে নেমেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা। একটা পারাপার ট্রলার ডুবে গেছে, সেটা উঠানোর জন্য চেষ্টা করতেছে। এই রিকোস আসে বিদায় খুঁজতেছে, আনো কিছু একটা বাচ্চা ছিল বলে এই ট্রলারে লোক উঠতেছে না, তারপরেও ডে উঠাইছে, ধরে টেনে উঠাইছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে, এমনটাই জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে ধারণা ডিবির।
সকালে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের দল ভারত গেছেন। বাংলাদেশ সময় সকাল 11:30টায় তারা কলকাতা পৌঁছান। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, হত্যার তদন্তে কলকাতা পুলিশের সহযোগিতা চাওয়া হবে। তাছাড়া হত্যার ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবি টিম। এখনও মরদেহের খণ্ডাংশ পাওয়া না যাওয়ায় কলকাতা পুলিশের সাথে শনাক্ত কার্যক্রমেও অংশ নেবেন তারা। একই সাথে সিআইডির হেফাজতে থাকা জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশ পুলিশ। এর আগে কলকাতা পুলিশের তদন্তকারী দলও ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশের সাথে বৈঠক এবং গ্রেফতার 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড, সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায় কাঠমান্ডু দিয়ে দুবাই হয়ে। সে আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি আমাদের অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোট। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী 29 মে তৃতীয় ধাপে 110টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যে 20টি উপজেলায় ইভিএমে নির্বাচন হবে। বাকি উপজেলায় ব্যালট পেপারে ভোট নেয়ার পদক্ষেপ নিয়েছে কমিশন। কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে গেল 21 মে কুমারখালী উপজেলা নির্বাচনে জয়নাবাদ কলোনি পাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হয় 3 জন। এদের মধ্যে গুরুতর আহত তারিক মণ্ডল মারা গেছেন আজ। তার মৃত্যুতে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। ভারতের গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে কমপক্ষে 27 জনের। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজকোটের টিআরপি গেমিং জোনে ছড়ায় আগুন। মৃতদের মধ্যে 9 জনই শিশু। মরদেহগুলোর বেশিরভাগই পুরোপুরি পুড়ে যাওয়ায় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দগ্ধ ও আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই প্রাণহানি বাড়ার শঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি, চলছে তদন্ত। এ ঘটনায় আটক করা হয়েছে গেমিং জোনের মালিককে। মৃতদের পরিবারকে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। অগ্নি দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের একটি শিশু হাসপাতালে আগুন লেগে প্রাণ গেছে 7 নবজাতকের। এ ঘটনায় দগ্ধ আরও কিছু শিশু। শনিবার স্থানীয় সময় রাত 11:30টার সময় দিল্লির বিবেক বিহার এলাকার ওই হাসপাতালে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। জীবিত উদ্ধার করা হয় 11 নবজাতককে। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যায় 7 শিশু। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ, চলছে তদন্ত। হামাসের কাছে ধরাশায়ী হলো ইসরায়েলি সেনাদের একটি দল। উত্তর গাজায় আটক করা হয়েছে দলটির সব সদস্যকে। হতাহতের শিকারও হয়েছে কয়েকজন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা জানিয়েছেন এসব তথ্য। এক অডিও বার্তায় জানায়, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছাকাছি একটি টানেলে অভিযানে গিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল। তাদেরকে ঘিরে ফেলে কাসেম ব্রিগেডের সদস্যরা। দাবি, সংঘর্ষে মৃত্যুও হয়েছে কয়েকজন ইহুদি সেনার, আহত আরও কয়েকজন। সবাইকে আটক করা হয়েছে বলে জানান আবু ওবাইদা। ঠিক কত সংখ্যক সেনা আটক বা হতাহতের শিকার স্পষ্ট জানায়নি হামাস। তবে কাসেম ব্রিগেডের দাবি অস্বীকার করেছে ইসরায়েল। সেনাদের বন্দী হওয়ার কোনো ঘটনাই হয়নি বলে জানিয়েছে দেশের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।